নমস্কার, আমি রাজীব গঙ্গোপাধ্যায়, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের প্রপৌত্র। কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের চতুর্থ সন্তান, প্রভাত গঙ্গোপাধ্যায়ের পৌত্র। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলতে গেলে যেটা প্রথমেই বলতে হয় যে বাঙালি নারীর অনুকল্প, অর্থাৎ ইংরেজিতে আমরা যাকে বলি আর্কিটাইপ, এই মহিলা 14 বছর বয়সে তিনি ভাগলপুর থেকে বাবার হাত ধরে কলকাতায় এসেছিলেন হিন্দু মহিলা বিদ্যালয়ে, এবং এসে যে সংগ্রামটা শুরু করেছিলেন সেই সংগ্রামটা কিন্তু তার সারা জীবন ধরে তিনি চালিয়ে গেছেন। এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সম্বন্ধে বলতে গেলে তো বহু কথা বলতে হয়, এবং সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে যে বহু ক্ষেত্রেই তিনি কিন্তু প্রথমা। এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখা দরকার যে তিনি নথিবদ্ধ প্রথম এন্ট্রান্স পরীক্ষার্থী এবং পাশ করেছিলেন। যদিও চন্দ্রমুখী বসুকে নিয়ে একটা বিতর্ক আছে, তো যাই হোক, সেটা ইউনিভার্সিটির নথিবদ্ধ প্রথম শিক্ষার্থী এবং তিনি প্রথম এন্ট্রান্স পাস করা মহিলা। চন্দ্রমুখীর সঙ্গে তিনি গ্র্যাজুয়েশন করেছেন, এবং সেই গ্র্যাজুয়েশনটা কিন্তু ব্রিটিশ ভারতের শুধু নয়, ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতমা তিনি মহিলা স্নাতক। তারপরে দীর্ঘ লড়াই করে তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়ার অনুমতি পান, ডাক্তারি পড়ে, এবং তার সেইখানেও একটা সংগ্রাম, তার বিরোধিতা ছিল। সেই সমস্ত বিরোধিতা তিনি অতিক্রম করে তিনি ডাক্তারি পাশ করেছিলেন, LMS পাশ করেছিলেন, তাকে MB ডিগ্রি দেওয়া হয়নি। তারপরে তিনি বিদেশে গেছেন, সেখানেও সন্তানদেরকে ছেড়ে 3 মাস 17 দিন তিনি সেখানে পড়াশোনা করেছেন এবং ট্রিপল ডিপ্লোমা নিয়ে ফেরত আসেন। এখানে ফেরত আসার পরেও কিন্তু তার সংগ্রাম কিন্তু থেমে যায়নি, কারণ তিনি যখন এখানে আসলেন ডাফরিন কলেজে, মেডিকেল কলেজে তিনি চাকরি পেলেন, কিন্তু সেখানকার যে তৎকালীন যে যারা ব্রিটিশ ডাক্তার এবং মহিলা ডাক্তার যারা ছিল, তাকে কিন্তু সেই জায়গাটা ছেড়ে দেননি, সার্জারি করার সুযোগ পাননি। তারপর সব থেকে বড় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে তিনি ওখানকার যিনি লেডি সুপারিনটেন্ডেন্ট ছিলেন মিসেস ফোগো, সেই মিসেস ফোগো যখন রিটায়ার করে দেশে ফিরে যান, সেখানে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় জায়গাটা খুব দাবিটা অত্যন্ত বেশি ছিল সুপারিনটেন্ডেন্ট হওয়া। এটা তৎকালীন বেঙ্গলি পত্রিকা বা অন্যান্য পত্রিকাতে এই বিষয়ে অনেক লেখালেখি হয়েছে, সেগুলো অনুসন্ধান করে দেখা যেতে পারে। কিন্তু কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে সেই সুযোগটা কিন্তু দেওয়া হয়নি। যাই হোক, এটা তো তার একাডেমিক এবং তার চাকরি সংক্রান্ত বিষয়। তারপরে তিনি নিজেই প্র্যাকটিস শুরু করলেন, এবং সেই প্র্যাকটিসটা অত্যন্ত কি বলে রমরমা প্র্যাকটিস ছিল, সেটা করেছেন। তারপরে তিনি রাজনৈতিক দিকে তিনি প্রথম কংগ্রেসের মহিলা
বক্তা। 1890 সালে তিনি ফিরোজ শাহ মেহতার সভাপতিত্বে যে অধিবেশন হয় কলকাতায়, সেখানে তিনি বক্তৃতা দিয়েছেন কংগ্রেসের মঞ্চ থেকে। সমাজ সেবা করেছেন, চালিয়েছেন ডাক্তারির পাশে। আর সব থেকে বড় যে সংগ্রামের কথাটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে তার পারিবারিক দিক। তারকনাথ ওনার স্বামী যখন মারা যান তখন কাদম্বিনীর বয়স 35 বছর, তারপরেও তিনি বেঁচে ছিলেন দীর্ঘ 25 বছর। যখন তারকনাথ মারা যান তখন বড় মেয়ের বয়স হচ্ছে 14 বছর, তাদের 8 সন্তান, এবং ছোট মেয়ের বয়স হচ্ছে 11 মাস। এই 25 বছর ধরে কিন্তু তিনি এই ছেলে মেয়েদের, তার সন্তানদেরকে তিনি মানুষ করেছেন, তাদের বিবাহ দিয়েছেন, তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। করার পরে দিনের শেষে, মানে শেষ দিনে তিনি কিন্তু তার চেম্বার করেছেন, সেখান থেকে ফেরত এসছেন। এসে স্ট্রোক হয় এবং সেখানে তিনি মারা যান। মানে সেই বলছি যে জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু তিনি সংগ্রাম চালিয়ে গেছেন, এবং সেটা বিভিন্ন দিকে, যে বহির্জগতে যেরকম তেমনি পারিবারিক দিকেও তার কিন্তু সংগ্রামটা চলে। পারিবারিক যে ঘটনাগুলো আমার শোনা, আমার ঠাকুমা কাছে আমি যেটা শুনেছি, সেটা মধ্যে দুটো ঘটনা আমি উল্লেখ করব, যার ফলে মানে মানুষ কাদম্বিনী কীরকম ছিলেন সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে যে কলকাতারই একটি গুণেদি বাড়িতে তিনি নিমন্ত্রিত হয়ে গেছেন। সেই বাড়ির যে সদ্যজাত পুত্র সন্তান, তার অন্নপ্রাশনে নিমন্ত্রিত হয়ে গেছেন। সঙ্গে গেছেন তার পুত্রবধূ সরলাবালা এবং আমার বাবা ধীরেন্দ্রনাথ, তখন খুবই ছোট, কোলে করে গেছেন। তো নিমন্ত্রিত হয়ে গেছেন, কিন্তু নিমন্ত্রিতদেরকে যখন খাওয়া দাওয়া হচ্ছে তখন কিন্তু কেউই এসে কাদম্বিনী বা সরলাবালা বা তার পুত্র সন্তানকে কেউ ডাকছে না। সরলা একটু তার ক্ষোভ হচ্ছে যে কী ব্যাপার, তাহলে চলুন না, আর খেতে হবে না, চলুন, আপনি তো এসছেন, যা নিমন্ত্রণ রক্ষা করেছেন, এবারে বাড়িতে গিয়ে আমরা খাবো। মনে মনে দাঁড়াও না। তো যাই হোক, কোন সময়টাই হলো না, যখন মানে ওই বাড়ির কাজের লোকেদেরকে যে খেতে দেওয়া হচ্ছে, যখন সেই সময় কাদম্বিনী এবং সরলাবালা ডাক করলো। অর্থাৎ তিনি হচ্ছেন দায়ী, বাড়ির ছেলের প্রসব করিয়েছে, সুতরাং তিনি হচ্ছেন দায়ী। তিনি কিন্তু ডাক্তার নন, তিনি দায়ী, এবং সেই দায়ীদের সঙ্গেই তাকে খেতে হবে। মানে একদম যারা অন্তজ শ্রেণীর, সেই সমস্ত লোকেদের সঙ্গে তাকে খেতে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, তার উপরে আদেশ হলো, সেই বাড়ির মহিলারা এসে বলে গেলেন যে পাত কিন্তু তুলে তোমাকে ওই জায়গায় ফেলে দিতে হবে, তোমার পাত কিন্তু কেউ তুলবে না। এতে সরলা তো অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং তিনি খেলেন না, ছেলেকেও নিয়ে উনি বাইরে চলে এলেন। কাদম্বিনী কিন্তু তাদের সঙ্গে বসে খেয়ে পাত তুলে বাইরে এলেন। সেই বাড়ির যে কর্তা, তাকে ধন্যবাদ দিয়ে বাইরে এলেন। এসে সরলাকে বললেন যে দেখো, তারা তো তাদের মতন ব্যবহার করেছে, আমি কেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করব? আর খেতে তো দিয়েছে লোকজনের সঙ্গে, মানুষের সঙ্গে, এরকম তো নয় যে অন্য কোনো পশু এদের সঙ্গে খেতে দিয়েছে। মানুষদের সঙ্গে, তারাও তো মানুষ, তাদের সঙ্গে আমি যখন
খাচ্ছি তাতে তো কোনো দোষ নেই। এইটা হচ্ছে আমার মনে হয় যে একজন 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 অত বড় একজন ডাক্তার, তিনি এত কাণ্ড করেছেন, কিন্তু তার মনুষ্যত্বটা কোন জায়গায় ছিল? এটা হচ্ছে কিন্তু আমার মনে হয় এটা একটা মানে খুব শিক্ষণীয় ব্যাপার। আমরা তো অনেক ক্ষেত্রেই মনে করি আমরা অনেক বড় হয়ে গেছি, অনেক ইয়ে হয়ে গেছি, হ্যাঁ, এই সমস্ত লোকেদের সঙ্গে মেলামেশা করা আমাদের ইয়ে হয় না। কিন্তু এই ঘটনাটা আমাদেরকে একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে যে উনি মানে সাংসারিক দিকে কতটা মনোযোগ দিতেন। কারণ তিনি একাধারে সমাজসেবী, রাজনৈতিক নেত্রী, তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের সভাপতি, তিনি ডাক্তারি করছেন, তিনি ছেলে মেয়েদেরকে মানুষ করছেন, কিন্তু প্রত্যেক দিন তিনি কিন্তু সংসারের পুরো কাজটা করতেন। ইভেন যেদিন মারা গেছেন তিনি সেদিনও কিন্তু তার জন্য তিনি এসে বলে গেছিলেন যে তুমি কুটনো টুটনোগুলো কুটে রাখবে বৌমা, আমি এসে রান্নাটা করব। এই ছিল তার রুটিন। এর থেকে সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে দ্বারকানাথের এক বোন ছিল, সে বোনের কিন্তু বিয়ে হয়নি। এটা একটা অনেক বড় গল্প। বিয়ে হয়নি কারণ মানে তৎকালীন যে সমাজ ব্যবস্থাতে কুলীন পাত্র পাওয়াটা খুব মুশকিল ছিল। তা দ্বারকানাথের পিতা কৃষ্ণপ্রাণ সেই মেয়েদেরকে মানে নারায়ণের সঙ্গে বিয়ে দিয়েছিল। তাদেরকে কোনো প্রথাগত তাদের কোনো বিয়ে হয়নি, কিন্তু নারায়ণের তারা স্ত্রী চিরয়তী। এই এক বোন তিনি থাকতেন কাশীতে, এবং বেশিরভাগ সময়টাই এই উত্তরদিঘিরই 13 নম্বর কর্নেল স্ট্রিটের বাড়ির উপরের তলাতে উনি থাকতেন। নিজের মনে পুজো আর্চা করতেন, এই সমস্ত কাজগুলো উনি করতেন। এই ভদ্রমহিলা সপাকে রান্না খেতেন, কিন্তু কাদম্বিনী নিজে একদম সকালবেলা স্নান সেরে শুদ্ধভাবে তার এই ননদের জন্য একটি পদ রান্না করতেন। তারপরে তিনি যাবতীয় কাজ, তার অন্যান্য যাবতীয় কাজ তিনি করতেন, ডাক্তারি করতেন, বেরোতেন, যাবতীয় কাজ করতেন। তো এই থেকে একটা বোঝা যায় যে তিনি মানে বাইরের জগতে যেরকমভাবে তিনি চারিদিকটা সামলেছেন, সংসারের দিকটাতেও কিন্তু তিনি ভুলে যাননি। তিনি কিন্তু সংসারকেও সেই সমভাবে সামলে গেছেন। উল্টো দিকে অবশ্যই বলতে হয় দ্বারকানাথের কথা, কারণ কাদম্বিনীকে এই বহির্জগতে এগিয়ে দেওয়ার পিছনে তারও অবদান কম নয়। কিন্তু কাদম্বিনীর যে এই চিন্তাভাবনাটা, সেই চিন্তাভাবনাটা কিন্তু মনে রাখা দরকার। আর উত্তরাধিকার হিসাবে আমি কি বলবো, আজকে মানে সেই যুগে তো বটেই নারী শিক্ষা এবং নারী স্বাধীনতার ক্ষেত্রে যে যুগান্তকারী কাজ যেগুলো হয়েছিল, তার মধ্যে একটি তো অবশ্যই কাদম্বিনী মুখোপাধ্যায় ঘটিয়েছিলেন। আজকের দিনেও মানে মেয়েরা শিক্ষার দিক থেকে শুধু প্রথাগত শিক্ষা নয়, আজকে তারা মহাকাশে যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদেরকে প্রকাশিত করতে পারছে। এর বীজটা বোধহয় কাদম্বিনী বপন করে গেছিল। কারণ তার আগে মানে যারা নারী স্বাধীনতা এবং নারী শিক্ষার প্রগতিশীল গোষ্ঠী ছিল, তারা কেউই কিন্তু তাদের স্ত্রী বা বাড়ির মেয়েকে সেইভাবে এগিয়ে দেননি যতটা দ্বারকানাথ এগিয়ে দিয়েছিলেন কাদম্বিনীকে। এবং সঙ্গে সঙ্গে কাদম্বিনীও কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে সেই সংগ্রামটা করে গেছেন। আমি প্রথমেই বলেছিলাম যে তার সংগ্রামটা আমাদের মনে রাখতে হবে। মানে সেই সংগ্রামটাই হচ্ছে কিন্তু কাদম্বিনীর
মানে আমাদের কাছে তার উত্তরাধিকার। আমরা যদি সেই সংগ্রামটা করে যেতে পারি, আজকের মেয়েরা যদি হয়তো তাদেরকে অতটা সংগ্রাম করতে হবে না, কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রচুর বাধা বিপত্তি আছে। আমাদের পুরুষ সমাজ এখনো আমাদেরকে মেয়েদেরকে দাবিয়ে রাখতে চায় বিভিন্ন ক্ষেত্রে। সেই জায়গাটায় কিন্তু আমাদের মেয়েদের সংগ্রাম করতে হবে, এবং সেটা ওই কাদম্বিনীর সংগ্রামের কথা মাথায় রেখে তারা যদি এগিয়ে যায়, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে, জানি না, হয়তো ভবিষ্যতে আরও প্রগতিশীল একটা সমাজ আমরা গঠন করতে পারব।